মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। এখনো তুই খালিফাই আছিস না সে ভূত ঘাট থেকে নেমেছে? বুদ্ধিটা একেবারে জমে পাথর হয়ে গেছে তোমার। গাঁটটা মেরে মেরে ওটাকে একটু তরল করো, বুঝলে? নইলে এইসব প্যার মহব্বত কিচ্ছু করতে পারবে না। বাদ যাও বদমাইশ, জানো না খলিফার মাথায় হাত দেওয়ার অধিকার নেই তোমার। আচ্ছা, সে আমাকে কি বলবে? আমাকে পছন্দ করবে তো? আচ্ছা, সে আসবে তো? সে যদি না আসে, যদি আমাকে ভালো না বাসে? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন একদিনের খলিফা অন্তিম পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন আবু আল হাসানের কাহানি। আবু কাজ কারবার কিছুই করে না, করার প্রয়োজনও নেই। তার সওদাগর আব্বা ধন দৌলত যা রেখে গেছে তাতেই খেয়ে ছড়িয়ে দিন চলে যায় তার ও তার আম্মির। এমনিতে ছেলেটার সবই ভালো, শুধু একটাই বাতিক। বাতিকটা অবশ্য মন্দ নয়। সে প্রতিদিন বাগদাদ শহরের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে থাকে। কোনো অপরিচিত মুসাফিরকে পেলে তাকে নিয়ে আসে নিজের বাড়িতে। রাতভর তার যত্ন আত্তি করে পরদিন সকালে তাকে বিদায় করে। তারপর আর তাকে দেখলেও চেনে না। এই বাতিকের জন্য নানা জনে নানা কথা বলে তাকে। একবার খলিফা হারুন আল রশিদের পাল্লায় পড়ে যায় সে। খলিফা ছদ্মবেশে বাগদাদের বাইরে গিয়েছিলেন। ফেরার পথে আবুর সঙ্গে দেখা হয়ে যায়। আবু তাকে নিজের বাড়িতে এনে যত্ন আত্তি করে। কথায় কথায় খলিফাকে আবু বলে যে সে তার বাড়িওয়ালা রমজান শেখ ও তার দুই চেলার ওপর দারুণ খাপ্পা। তাদের কীর্তিকলাপ সব সে বলে খলিফাকে। খলিফার কি খেয়াল হয় কে জানে, তিনি আবুকে ঘুম পাড়িয়ে তুলে নিয়ে যান নিজের মহলে। একদিনের জন্য আবুকে বহাল করেন নিজের জায়গায়। বহাল করার এই পুরো কাণ্ডটা হয়ে যায় আবুর অজান্তেই। আবু ঘুম থেকে উঠে দেখে সে খলিফা হয়ে বসেছে। এমন সুযোগ হাতছাড়া করে না আবু। সে রমজান শেখ ও তার দুই চেলাকে উচিত সাজা দেয়। তারপর নিজের আম্মির কাছে 1000 দিনারের নজরানা পাঠিয়ে দিনের শেষে আবার ঘুমিয়ে পড়ে সে। চোখ খুলে দেখে সে ফিরে এসেছে তার পুরনো বাড়িতে। সে কিছুতেই মেনে নিতে পারে না তার এই ফিরে আসা। সে পাগল হয়ে যায়, এমনকি নিজের আম্মির গায়ে পর্যন্ত হাত তোলে। পড়শিরা এসে বাঁচায় তার আম্মিকে। তারপর কি হয় বেগম? সে খবর যথাসময়ে গুপ্তচর মারফত পৌঁছে যায় খলিফা হারুন আল রশিদের কানে। জাফর। জি হুজুর। তাহলে ব্যাপারটা তো আর নিছক ছেলে খেলা রইল না। জি, আপনি যা উচিত মনে করেন। না 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 না, আমার মনে করা না করায় কিছু নয়। নিছক একটা মশকরা থেকে যে এত কিছু হয়ে যেতে পারে সেটা আমার আগেই ভাবা উচিত ছিল। একটা নিরীহ লোক পাগল হয়ে গেল স্রেফ আমার মশকরার জন্য, এবং এতটাই অবস্থা খারাপ যে তাকে পাগলা গারদে পাঠাতে হলো। গুনাহ করে ফেললাম আল্লাহর দরবারে। খলিফা ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেন না। পরিতাপের জ্বালায় জ্বলতে থাকেন তিনি। ওখানে তো ওকে মারবে, শারীরিক নির্যাতন করবে। কেন? কি অপরাধে? আমাকে আমাকে একদিন নিজের ঘরে ডেকে আদর যত্ন করেছে তাই। তাও কোনো স্বার্থে নয় বা বদ মতলবে নয়। আবু আল হাসান তো জানতই না যে বণিকের ছদ্মবেশের আড়ালে আসলে উনি খলিফা হারুন আল রশিদ। তাহলে কেন শাস্তি পাবে ও? কেন? ও ছেলে তো এমনিতেই ছিটিয়াল ছিল, এই মৌকায় রোগটা সেরে যাবে। না না জাফর, না, এটা কোনো যুক্তি নয়। আমার মন ভোলাতে এমন বলছো তুমি? আমি নিজে ওর সঙ্গে কথা বলেছি। আমার কিন্তু ওকে বিকৃত মস্তিষ্কের বলে মনে হয়নি। হ্যাঁ, মানছি ছেলেটা আর 5 জনের মতো নয়, কিন্তু স্পষ্টবাদী।
সেই সঙ্গে সৎ। তাহলে কি ওকে পাগলা গারদ থেকে ছেড়ে দিতে বলবো হুজুর? গোস্তাকি মাফ করবেন, আপনি ওই ছেলের যে দশা দেখেছেন সেটা সুস্থ দশা। এখন কিন্তু ও সত্যি অসুস্থ। নইলে কেউ নিজের আম্মির গায়ে হাত তোলে, নিজেকে খলিফা বলে দাবি করে। এখন কিন্তু ওর চিকিৎসা চাই। চিকিৎসার প্রয়োজন আছে আবুর, সুতরাং খলিফা আবুকে পাগলা গারদ থেকে ছাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন না। তবে মনে মনে দগ্ধ হতে থাকেন তিনি। না জানি ছেলেটা কত কষ্ট পাচ্ছে বেচারা। কিরে, এখনো তুই খালিফাই আছিস না সে ভূত ঘাট থেকে নেমেছে? হ্যাঁ, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ভালো হবে না কিন্তু, নইলে এই আমি বলে দিলাম। কি করবি তুই? মারবি? আমার এক ইশারায়, এক ইশারায়, বুঝেছ হেকিম? তোমার ওই ওই মুন্ডুটা খসে যাবে। তবে রে, দেখাচ্ছি মজা। মার ওকে। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বেটাকে। ওগো, ওগো, কেউ তো ওকে বাঁচাও। ও যে মরে যাবে, ওকে ছেড়ে দাও। দোহাই তোমার, ছেড়ে দাও ওকে। মহান খলিফা হারুন আল রশিদের জয় হোক। কি খবর জাফর? ছেলেটার কিছু উন্নতি হলো? না হুজুর, আজও হেকিম সাহেব ওকে চাবুকের বাড়ি মেরে মেরে অজ্ঞান করে দিয়েছেন। তবু ওর ঘাড় থেকে খলিফার ভূত নামেনি। জাফর, মুখ সামলে কথা বলো। খলিফার ভূত মানে? গোস্তাকি মাফ করবেন হুজুর, বুঝতে পারছি আপনি আবু আল হোসেনের খবর শুনে বিচলিত। জাফর, হেকিমকে বলো ওকে মারা বন্ধ করতে। তেমন হলেও সব দায়িত্ব আমি নেব। বাকি জীবনটাও আমার কাছে থাকবে। তাহলে চিকিৎসা কি করে হবে হুজুর? কেন? এ কেমন চিকিৎসা? এ তো ইলাজের নামে খালি চাবুকের বাড়ি। রোজই শুনছি অজ্ঞান হয়ে যাচ্ছে। শোনো জাফর, ওর চিকিৎসার প্রয়োজন আছে আমি মানছি, কিন্তু তাই বলে এইভাবে ওকে কষ্ট দেওয়া আমি আর সহ্য করব না। হেকিমকে বলো দাবাই দিতে, এভাবে যেন গায়ে হাত না তোলে ওর। হুজুর, এতদিন যা খবরাখবর এসেছে সবই গুপ্তচর মারফত। হেকিম পর্যন্ত জানে না যে আপনি আবু আল হাসানের এই দুর্দশার সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন। এখন যদি হেকিম সাহেব এমন হুকুম শোনেন, তাহলে তো হুজুর জানাজানি হয়ে যাবে। তোমাকে যা হুকুম করেছি সেটাই তুমি করো জাফর। হেকিমকে খবর পাঠাও, ওই ছেলেটাকে আর মারা চলবে না, শুধু দাওয়াই দিয়ে চিকিৎসা করতে হবে। যাও। খলিফার আদেশে আবুকে মারা বন্ধ হয়। শুধুমাত্র দাবাই দিয়েই চিকিৎসা চলতে থাকে। হুজুর, হেকিম সাহেব বলছিলেন শুধু দাওয়াইয়ে কাজ হচ্ছে না ঠিকঠাক, এর সঙ্গে একটু যদি চাবুকের। না জাফর, না, আমার হুকুম। তাকে স্মরণ করিয়ে দিয়ে তুমি যাও। সেদিন তার আম্মি তাকে দেখতে গেছিল পাগলা গারদে। রোজই যায়, গিয়ে গারদের ভেতর দিয়ে হাত গলিয়ে একবার করে ছেলের মাথায় হাত বুলিয়ে আসে। ফেরার সময় ছেলের নজর লুকিয়ে চোখের পানি ফেলে। সেদিন হাত বোলানোর সময় খপ করে আম্মির হাতটা দুহাতে চেপে ধরে ছেলে। বুড়ির বুকটা ছ্যাঁত করে ওঠে। আবার কিছু কাণ্ড বাঁধাবে নাকি ছেলে? এতদিনে এমন তো কোনোদিনও করেনি। বরং প্রথম মাথায় হাত দিলে চটে যেত, হাত সরিয়ে দিয়ে বলতো, তফাৎ যাও বদমাইশ। জানো না খলিফার মাথায় হাত দেওয়ার অধিকার নেই তোমার। দিনে দিনে এই পাগলামিটা কমেছিল। পরের দিকে কিছু বলতো না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো চুপচাপ। সেদিন হঠাৎ হাতটা খপ করে ধরে, হাতটাকে নিজের গালে বুলিয়ে চুমু খায়।
তারপর নিজের বুকের কাছে চেপে ধরে বলে সে নাকি বুঝে গেছে। কি বেটা? আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তুমিও আমার সঙ্গে সেই স্বপ্নটা দেখেছো, নইলে এমন কি হতে পারে কখনো? আমি আর খলিফা। বেটা আমার, আমার আসমানের চাঁদ। আমি 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 আর এখানে থাকতে চাই না। আমাকে তুমি বাড়ি নিয়ে চলো আম্মি, আল্লাহর কসম আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। বড্ড ভুল করে ফেলেছি আম্মি, বড্ড ভুল করে ফেলেছি। ভুল করে ফেলেছি? ও বলেছে আপনাকে? আবুর কথা শুনে পাগলাগারদের হেকিম আসমান থেকে পড়ে আর কি। আপনার বেটা তো এখন রাটই কাটে না আমাদের সামনে। হেকিম সাহেব, আপনার পায়ে পড়ি, আপনি ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন হেকিম সাহেব। কি ছেড়ে দেব? না 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 না, এখনই নয়, আমাকে আর কটা দিন দেখতে দিন। আগে ও পুরো সুস্থ হোক, তারপর। কিন্তু একজন আম্মি কি মানতে পারে হাকিমের কথা? বেটা যখন একবার বলেছে তখন সে বেটাকে নিয়েই যাবে বাড়ি। শেষে হাকিম বাধ্য হয় পাগলাগারদ থেকে আবুকে ছাড়তে। কিন্তু আপনাকে হলফনামায় সই করতে হবে। কিসের হলফনামা হেকিম সাহেব? এই যে আপনি আপনার বেটাকে নিয়ে যাবেন, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। যদি আবার কোনো বদতমিজি কিছু করে বসেও, সব দায় আমার হেকিম সাহেব। দিন, কি লেখার লিখে দিন, আমি আমি আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি। আম্মি আবুকে নিয়ে ফেরে বাড়িতে। আবুর মধ্যে পাগলামির আর কোনো লক্ষণ দেখা যায় না। সে দিব্যি আবার আগের মতো জীবনযাপন করতে থাকে। আবার সেই প্রতি রাতে একজন করে মুসাফির ধরে এনে যত্ন আত্তি করতে শুরু করে। মাঝে মাঝে শুধু পিঠটা যখন টনটন করে ওঠে, পাগলাগারদের চাবুকের সেই শুকিয়ে যাওয়া দাগগুলো তখন ছটফট করতে করতে বলে, আমি আমি আমাকে বাঁচাও আম্মি, বড্ড যন্ত্রণা, বড্ড যন্ত্রণা, আমাকে বাঁচাও। বেটা, বেটা যন্ত্রণা হচ্ছে তোর? হায় বেটা, আমার জান। দাঁড়া দাঁড়া বেটা, দাঁড়া, আমি সেঁক দিয়ে দিই, দাঁড়া। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিকেলের কথা, আবু বসে আছে বাগদাদের প্রধান ফটকের বাইরে। হঠাৎ সেই মসুলের সওদাগর যাকে বাড়ি নিয়ে গিয়ে এমন বিপদ হয়েছিল তাকে এগিয়ে আসতে দেখে আবু। আসলে তিনি যে মহান খলিফা তা তো সে আর জানে না। সর্বনাশ, ওটা সেই মসুলের সওদাগরটা না? ও আবার এসেছে। আজ আর ওর দিকে ফিরেও চাইব না আমি। আসসালাম আলাইকুম আবু ভাই, কেমন আছো? আর কেমন? ও তুমি যতই সালাম করো চাঁদু, আজ আমি তোমায় চিনছি না। কি হলো আবু ভাই, তবিয়ত ঠিক আছে তো? তোমার পাল্লায় পড়ে যা হয়েছে তবিয়তের দশা আর ঠিক। কি হলো, চিনতে পারছো না আমায়? কে আপনি? সে কি, এই তো সেদিন তুমি আমায় বাড়ি নিয়ে গেলে, অত খাওয়ালে দাওয়ালে, কত গাল গল্প করলাম দুজনে, আর আর এর মধ্যেই সব ভুলে গেলে? ভারী ভুলো মন তো তোমার আবু। ভুলো মন আমার নয়, ভুলো মন তোমার। মানে? ভুলে গেলে আমি যাকে একবার আমার বাড়িতে নিয়ে যাই আর দ্বিতীয়বার তাকে চিনি না, এটাই আমার উসুল। কারোর সঙ্গে বেশি মাখামাখি আমি পছন্দ করি না, আর তোমার সঙ্গে তো নয়, আর গিস নয়। কেন আবু ভাই এমন বলছো কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? খলিফা সব জেনেও না জানার ভান করেন। এতে আবু আরও চটে যায়। খুব সংক্ষেপে সে জানায় গোটা বৃত্তান্ত। কিন্তু এতে আমার দোষ কোথায় পেলে বলতে পারো? আমি দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই ঘর থেকে বেরিয়ে এলাম আমি। বেরিয়ে এলে? হ্যাঁ, আমি ভাবলাম সকাল হতে তো আর বেশি দেরি নেই, যখন তুমি আমায় বের করেই দেবে সকাল হলে, তাহলে আগে বেরোনোই ভালো। কাজ কখনো ফেলে রাখতে আছে? আমাকে না বলে বেরিয়ে এলে? এইটুকু ভদ্রতা তুমি শেখোনি? যে তোমার এত যত্ন আত্তি করলো তাকে একবার বলে বেরোনোর প্রয়োজন মনে করলে না?
তোমার এই কথাটায় দম আছে ভাই। সত্যি আমার বলে বেরোনো উচিত ছিল। তো ঠিক আছে, আমাকে একবার নিজের ভুল শুধরে নেবার সুযোগ দাও তাহলে। সুযোগ দেব মানে? মানে আর কি, আমায় নিয়ে চলো তোমার বাড়ি, আজ রাতটা তোমার ওখানেই কাটাই। মাথা খারাপ নাকি আমার? খালিফার প্রস্তাবে একেবারে লাফিয়ে ওঠে আবু। তোমাকে নিয়ে আমি আবার বিপদে পড়ি। কিন্তু খালিফাও ছাড়ার বান্দা নন। তিনি আবুর হাত পায়ে ধরেন। আবু ছেলেটা আর যাই হোক, মনের দিক থেকে তো ভালো, নইলে কেউ গায়ে পড়ে লক্ষ্যে মেহমান বানায়। সুতরাং শেষে আবুও রাজি হয়ে যায়। খালিফাকে সে নিয়ে ফেরে বাড়িতে। তখনও সে জানে না খালিফার আসল পরিচয়। সে জানে খালিফা মসুলের সওদাগর। বেটা, বেটা, তুই তুই আবার ওই লোকটাকে নিয়ে এসেছিস? না বেটা, না না, বিদেয় কর, এক্ষুনি ওকে বিদেয় কর। বলতো বলতো, আমি তাড়িয়ে দিয়ে আসছি। আমি 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 শোনো, আমার কথা শোনো। আরে তুমি যা ভাবছো তা নয়। কি ভাবছি আমি? ভাবছো যে এসবের মূলে ওই লোকটা, ওই আমাকে একদিনের জন্য খলিফা বানিয়েছে। তা ভুল কি ভাবছি তুই বল না। আরে ভুল ভুল ভুল, পুরোটাই ভুল। আচ্ছা, একটা লোক, একটা সাধারণ লোক এমন কখনো করতে পারে? তুই তুই জানিস না বেটা, এই সব সওদাগরগুলো হার বজ্জাত হয়। ওরা ওরা কত রকমের জাদু জানে তুই জানিস? কি থেকে কি করে ফেলে। আম্মিকে শান্ত করতে বেগ পেতে হয় বেশ, তবে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলে আবু। আবার সওদাগরের জন্য খানা পিনার এলাহি ব্যবস্থা হয়। আর সে রাতেও খলিফা সওদাগর আবুর শরাবের মধ্যে আফিং মিশিয়ে দেন। হিবম, মাসরুর, হুকুম হুজুর। ওকে নিয়ে চলো আমার প্রাসাদে, একেবারে আমার ঘরে নিয়ে চলো, যাও। জি। আবুকে খলিফা নিজের ঘরে নিয়ে আসেন। আবার আবুকে খলিফার সাজ পোশাক পরিয়ে দেওয়া হয়। আবার সকাল হয়। এবার আর আবুকে ডাকা হয় না, তাকে ঘুমোতে দেওয়া হয়। নেশা নামলে সে আপনি উঠে বসে এবং না না না, আর না আর না আর না, আবার নয়, আবার নয়, আমি আমি নই, আমি কিছুতেই নই, কিছুতেই আমি খলিফা নই। আবু কিছুতেই বিশ্বাস করতে চায় না তার চোখকে, তার কানকে। সে কিছুতেই খলিফা হতে চায় না। উন্মাদের মতো সে সারা ঘর ছোটাছুটি করতে থাকে। শেষে দেওয়ালে মাথা কুটে কুটে রক্ত বের করে ফেলে। খবর ছোটে খলিফার কাছে। খলিফা তখন দরবারে। তিনি আটকে ওঠেন। সে কি? না না না, আর এই সর্বনাশী খেলা নয়। জাফর, জি হুজুর। এক্ষুনি চলো, এই খেলা এবার বন্ধ করতেই হবে, চলো। খলিফা দরবার ফেলে ছুটে আসেন অন্দর মহলে। আবু তাকে দেখে আরো উত্তেজিত হয়ে পড়ে। শয়তান, কেন কেন আমার সর্বনাশ করছিস? কিসের ক্ষতি করেছি আমি তোর? হ্যাঁ, আবার আমাকে ওই স্বপ্ন দেখাচ্ছিস? জাদু, তোর জাদু, তোর জাদু আমি ভেঙে দেব এখনই। ছুটে আসে আবু খলিফার গলা টিপে ধরতে। মাসরুর ঝট করে আবুর ঘাটটা ধরে তাকে শূন্যে তুলে ধরে। খলিফা আবুকে শান্ত করেন অনেক কষ্টে। সে কি আর খলিফার কথা শুনতে চায়? একবার নয়, দুবার সে ঠকেছে, আর ঠকতে চায় না সে। সে চিৎকার করে বলে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ইবলিসের বাচ্চা। আমি ওকে খুন করে ফেলবো আজ। দাসী বাদীরা ছুটে পালায় আবুর কাণ্ড দেখে। উজির জাফর কোমর থেকে তলোয়ারটা টেনে বার করে। এক ধমকে সবাইকে শান্ত করে দেন খলিফা। খামোশ! খলিফার ধমকে জ্ঞান ফিরে আবু। দু হাত জোর করে খলিফার কাছে মুক্তি চায় সে। আমাকে যেতে দিন হুজুর, আমাকে যেতে দিন। আমি আর এই খেলা খেলতে চাই না হুজুর, যেতে দিন আমাকে। শোনো আবু, কেঁদো না। আমি তোমার অপরাধী আবু। আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু তার ফল যে এমনটা হবে
সেটা আমি ভাবতেও পারিনি। যা হয়েছে তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। বলো, কি চাই তোমার? না না, আর কিছু চাই না। আপনি খলিফা, আপনি আপনি আমাকে অনেক দিয়েছেন। রমজান শেখ আর তার চেলাদের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন আপনি। আমার আম্মির হাতে 1000 দিনার তুলে দিতে পেরেছি আমি। সে আপনারই মেহেরবানি, আর কিছু চাই না আমার। শুধু শুধু মুক্তি চাই। বিশ্বাস করুন, শুধু মুক্তি। আমায় মুক্তি দিন মহান খলিফা। এত সহজে? হ্যাঁ, কভি নেই, কভি নেই। হুজুর, রহম করুন হুজুর, রহম করুন। আমাকে বাঁচতে দিন, আমাকে আমার মতো করে বাঁচতে দিন হুজুর। তা কি করে হয়? খলিফার বিচারে তো কোনোদিন কোনো ত্রুটি থাকতে পারে না। সুতরাং খলিফা মুক্তি দেন না আবু আল হাসানকে। তিনি ঘোষণা করেন, শোনো আবু, আজ থেকে তোমার, তোমার আম্মির আর তোমার পরিবারের সব দায় দায়িত্ব আমি নিলাম। এ কি বলছেন হুজুর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। খোদা মেহেরবান। আপনাকে শুক্রিয়া জানানোর কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু এ আবার কোনো নতুন খেলা নয় তো? না আবু, তুমি ভরসা করতে পারো। আপনি আমার আর আমার আম্মির সব দায়িত্ব নেবেন? হ্যাঁ, আমার প্রাসাদের দক্ষিণের মহলটা তোমার জন্য সাফসুতরো করা হয়েছে। লোক গেছে তোমার আম্মিকে আনতে। আজ থেকে ওখানেই থাকবে তুমি। খাওয়া পড়া বাদে তোমাকে প্রতি মাসে 10,000 দিনার ভাতা দেওয়া হবে। 10,000? হ্যাঁ, নইলে বিবির শখ মেটাবে কি করে? তাকে শুধু খেতে পড়তে দিলেই তো আর হবে না। আমার বিবি? আমার আবার বিবি কোথায়? কেন? সেই যে যাকে তুমি বলেছিলে তোমার আঙুল কামড়াতে, পছন্দ হয়নি তাকে? আবু আর কি বলবে? তখনও তো সে বিশ্বাসই করতে পারছে না যে সে স্বপ্ন দেখছে নাকি সব সত্যি। তবে আল্লাহর মেহেরবানি বলুন বা খলিফার মেহেরবানি, এরপর আবুর আর কোনো দিন কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হয়নি। আর প্রতি রাতে একজন করে মেহমান ধরে আনা। অনেক হয়েছে, আর না। তাহলে প্রতি রাতে সঙ্গ দেবে কে? কেন? বিবির চেয়ে ভালো সঙ্গী আর কে আছে? সুবহানাল্লাহ। সত্যি আবুর সঙ্গে খালিফা যা করেছিলেন সেটা কিন্তু একদম ঠিক হয়নি। আবুকে তার পছন্দ হয়েছিল তো সরাসরি তাকে নিয়ে গিয়েই তুলতেন প্রাসাদে। তা না করে বেচারাকে কি কষ্টটাই না দিলেন। আবার ভেবে দেখো দুনিয়াজান, ওই কষ্টটা পেল বলেই কিন্তু এত কিছু হলো। নইলে শুধু যদি রমজান শেখকে সাজা দিয়ে ব্যাপারটা মিটে যেত, তাহলে খলিফার কিন্তু আবুকে এত কিছু দেওয়ার প্রয়োজন হতো না। সে তো বুঝলাম হুজুর, কিন্তু রাত যে এখনো বাকি, একটা নতুন কাহিনী কি শুরু হবে না? আলবাত, শুরু করো বেগম। জো হুকুম হুজুর। সে বহুদিন আগেকার কথা। পারস্যের ইস্পাহান পর্বতমালার ওপারে ছিল সবুজ শহর। সেই শহরের সুলতান ছিল সুলতান সুলেমান শাহ। এ কিন্তু খলিফা সুলতান সুলেমান নয়, এ অন্য। এই সুলতান সুলেমান শাহ খুব ধার্মিক সুলতান ছিল। দিনে 5 ওয়াক্ত নামাজ আদা করত, প্রজাদের দুঃখ দুর্দশা মেটানোর চেষ্টা করত। তার আমলে সবুজ শহর শিক্ষায় দীক্ষায় খুব নাম করেছিল। সুলতানের শাসনের গুণে শহরে কোনো দুষ্টু লোক ছিল না। চুরি ডাকাতি রাহাজানির কোনো ঘটনাই ঘটত না। সুলতানের আব্বা তো অনেক আগেই দেহ রেখেছে। সংসারে আপন বলতে ছিল শুধু তার আম্মি।
আম্মি সুলতানকে রোজ খোঁটা দিত। এভাবে গায়ে হাওয়া লাগিয়ে আর কদিন কাটাবি বেটা? এবার তো একটা শাদি কর। মরার আগে নাতি নাতনির মুখটা অন্তত দেখে যাই। ওফ আম্মি, তোমার কি আর কোনো কথা নেই? যখনই সামনে আসি তখনই ওই এক কথা, কবে শাদি করবি, কবে শাদি করবি, নাতি নাতনির মুখ দেখবো। ওফ, আরে ওসব নিয়ে কি ভাবার ফুরসত আছে আমার? সালতানাতের কত কাজ। সব জানি রে বেটা, তোর আব্বাও তো একদিন সুলতান ছিলেন এই দেশটার। তিনিও তো সালতানিয়াতের সব কাজই একা হাতে সামলেছেন। তা বলে কি তিনি শাদি করেননি, বেটা বেটির জন্ম দেননি? হ্যাঁ, সালতানিয়াতের অজুহাতে একা একা কি জীবন কাটিয়ে দিয়েছেন? আমাকে বোঝাচ্ছে। তাই যদি করতেন সুলতানের আব্বা হুজুর, তাহলে তো সুলতান সুলেমান পয়দাই হতো না। নিজে এমন জলজ্যান্ত প্রমাণ হয়ে আম্মিকে সুলতান আর কি উত্তর দেবে? সুতরাং এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না সুলতান সুলেমান। শেষে আম্মির নাতি নাতনির মুখ দেখার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আম্মি মারা যায়। সারা সবুজ শহর জুড়ে শোক পালন করা হয়। সুলতান সুলেমান নিজে 40 দিন ধরে শোক পালন করে। বাদশাহী চাল ছেড়ে ফকিরের জীবন যাপন করে ওই 40টা দিন। সালতানিয়াতের কাম কাজ সব শিখে ওঠে। তবুও আম্মিকে হারানোর শোকটা কাটে না তার। এভাবে কি আর সালতানিয়াত চলে? সে তো চলেই না, কিন্তু কিন্তু আম্মিকে যে ভুলতে পারছি না উজির। আমার আপন বলতে একমাত্র আম্মিই ছিল। হুজুর, এ তো আল্লাহর নিয়ম। মানুষ জন্মালে তাকে তো মরতেই হবে। আল্লাহর মেহেরবানি, আপনার আম্মির আগে তিনি আপনাকে ইয়াদ করেননি। তিনি যদি আপনাকে আগে ডেকে নিতেন হুজুর, তাহলে কি সেটা ভালো হতো? সুতরাং সুলতান সুলেমান আবার সালতানিয়াতে মন দেওয়ার চেষ্টা করে এবং আম্মির শোকটাও আস্তে আস্তে অনেকটাই ভুলে যায়। কিন্তু কতক্ষণ? দিনের বেলা না হয় সালতানিয়াতের হাজারো কাজ, আর রাতে? উফ আল্লাহ, এই রাতগুলো যে কেন আসে, কেন আসে এই রাতগুলো? বড় একা মনে হয় নিজেকে, দম বন্ধ হয়ে আসে। ইয়া খুদা। শেষে সুলতান সুলেমান ঠিক করে সে শাদি করবে। কিন্তু উজির, আমার যা বয়স হয়েছে তাতে আমাকে মেয়ে দেবে কোন আব্বা? চুলে পাক ধরেছে, চোখের তলায় চামড়া কুচকে গেছে, গায়ে হাতে পায়ে জোর কমে গেছে, মনটাও তো আর সেই আগের মতো নেই। সেও যে বুড়ো হয়েছে। আপনি অতটা বুড়ো এখনো হননি। আচ্ছা, আমি হলফ করে বলতে পারি হুজুর, আপনি চাইলে এখনো মেয়েদের আব্বারা আপনাকে মেয়ে দিতে রাজি হবে। তাই নাকি? বেশ, তাহলে খুঁজে আনো দেখি একটা মেয়ে। তবে হ্যাঁ, যেমন তেমন ঘর থেকে আনলে হবে না, কিন্তু আগে খানদান, তারপরে আর সব কিছু। আপনি নিশ্চিন্তে থাকুন হুজুর, আপনার জন্য শাহী খানদানের কুমারী মেয়েই আনবো। একবার আমায় ইজাজত দিয়ে দিয়েছেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। যদি মেয়ে পছন্দ না হয় তখন না হয় বলবেন। বলবে সুলতান সুলেমান? কি বলবে? মেয়ে পছন্দ হয়নি? কি করে বলবে? মেয়ে যে পাশের সফেদ শহরের শেহজাদি, সুলতান জাহার শাহের একমাত্র কন্যা। এমন মেয়েও যে ভাগ্যে জুটবে আশা করতে পারেনি সুলতান সুলেমান। আর আশা করেনি যে বিয়ে শাদির পরে বছর ঘুরতে পারবে না তার ঘরে ফুটফুটে এক শেহজাদার জন্ম দেবে তার বিবি। শেহজাদার জন্মে গোটা সবুজ শহর মেতে ওঠে খুশিতে। সুলতান সুলেমান মেয়েটাকে কোলে নিয়ে চোখের পানি ফেলে। আজ যদি আমার আম্মিটা বেঁচে থাকতো। আম্মি। শেহজাদার নাম রাখা হয় তাজ আল মুলুক। এই মুলুক, এই দেশের তাজ, এই দেশের মাথার মুকুট।
শাহী মুকুট বলুন হুজুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ উজির, শাহী মুকুট। আব্বার আদরে আর আম্মির ভালোবাসায় দিনে দিনে বাড়তে থাকে শাহজাদা তাজ। বয়স তার 7 বছর হলে সুলতান তার লেখাপড়ার ব্যবস্থা করে। পাশাপাশি শুরু হয় শরীর চর্চা, যুদ্ধ শিক্ষা, ঘোড়া চালানো শেখা এবং আরও যা যা এক শাহজাদার শেখা উচিত সব। শাহজাদা তাজের বয়স যখন 18, তখন মৌলবি জানায় যে তার লেখাপড়া শেষ হয়েছে। সুলতান সুলেমান তার বেটাকে ডেকে বলে, শোনো বেটা, এবার সময় হয়েছে তোমার সালতানাতের কামকাজ সব বুঝে নেওয়ার। কিন্তু আব্বা, এখনই? এখন নয়, তবে কবে? আমার বয়স হয়েছে, আমার পরে এসব তো তোমাকেই সামলাতে হবে। আমি চাই নিজে হাতে ধরে এসব তোমায় শিখিয়ে বুঝিয়ে দিতে। শাহজাদা তাজের আর কিছু বলার থাকে না। একদিন শহর পরিদর্শনে বেরিয়ে শাহজাদা তাজ ঘুরতে ঘুরতে পৌঁছে যায় নদীর ধারে। সে দেখে নদীর ওপারে কতগুলো উট আর খচ্চর চড়ে বেড়াচ্ছে। কাছেই কয়েকটা তাঁবু ফেলা আছে। কয়েকজন লোক রান্না বান্না করছে, কেউ নদীতে নেমে স্নান করছে, কেউ আবার শুয়ে রয়েছে টান টান হয়ে। কারা ওরা? আগে তো এদের দেখিনি, মনে হচ্ছে মুসাফির। ওরা কারা জানতে শাহজাদা তাজ নদী পেরিয়ে গিয়ে দাঁড়ায় ওদের সামনে, জানতে চায় ওদের পরিচয়। হুজুর, আমরা সওদাগর, বিশ্রাম নিতে এখানে তাঁবু ফেলেছি। আমাদের খুশনসিব যে আপনার দেখা পেলাম। তোমরা চেনো আমায়? আপনাকে কে না চেনে হুজুর, আপনি শাহজাদা তাজ আল মুলুক। এই মুলুক, এই দেশের শাহজাদা। আমরা খুব খুশি হব আপনি যদি আমাদের ভেট গ্রহণ করেন। ভেট? জি, আমরা আমাদের পসরা আপনার সামনে মেলে ধরছি। আপনি যদি তার মধ্যে থেকে আপনার পছন্দের সামান বেছে নেন তাহলে বহুত মেহরবানি হবে। কোনটা ছেড়ে কোনটা নেবে শাহজাদা তাজ? মেলে ধরা পসরার বাহার দেখে সে মুগ্ধ হয়ে যায়। ইচ্ছে হয় পুরোটাই নিয়ে যেতে। তাই এবার হয় নাকি? তাহলে এরা সওদা করবে কি করে? সুতরাং বেছে বুঝে একটা দুটো সামান নিয়ে সে বিদায় নিতে যাবে, ঠিক তখনই ওদের মধ্যে ওই ছেলেটার দিকে নজর পড়ে তার। ছেলেটা একটু দূরে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে, চোখে মুখে দুঃখের ছাপ স্পষ্ট। ওকে? জি হুজুর, ওর নাম আজিজ। তোমাদের লোক? জি। ওভাবে দূরে দাঁড়িয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে খুব দুঃখ। কি হয়েছে? কি হয়েছে সেটা আজিজ নিজেই বলে। তাকে ডাকা হতেই সে ছুটে এসে দাঁড়ায় শাহজাদার সামনে। শাহজাদাকে কুর্নিশ করে বলে, হুকুম হুজুর। কি হয়েছে তোমার? মনে হচ্ছে খুব দুঃখ পেয়েছো। আমার নাসিব হুজুর, এই নাসিবের ফেরে আজ আমার যত দুঃখ, যত কষ্ট। কেন? শাহজাদাকে নিজের তাঁবুতে বসিয়ে শোনাতে শুরু করে আজিজ তার দুঃখের কাহানি। আমার আব্বা বড় সওদাগর ছিলেন। আমি আব্বার একমাত্র সন্তান। আমার এক চাচা ছিলেন, চাচি আগেই মারা গেছিলেন। চাচা আর তার মেয়ে থাকতো আমাদের সঙ্গে। একদিন চাচাও মারা গেলেন, রয়ে গেল শুধু চাচার মেয়ে আজিজা। তোমার চাচার মেয়ে? জি হুজুর। বাহ, বেশ তো। তোমার নাম আজিজ আর তোমার চাচার মেয়ের নাম আজিজা। বেশ বেশ। তো তারপর? আজিজ ও আজিজা আগে থেকেই একসাথে বড় হচ্ছিল, একই বাড়িতে। চাচার মৃত্যুর পর তার বদল কিছু হলো না, যেমন ছিল তেমনই রইল। দুজনের ভারী ভাব। আজিজ কোনো একটা ভালো জিনিস পেলে আজিজাকে এনে দেয়, আবার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে আজিজা নিজের ভাগেরটাও লুকিয়ে লুকিয়ে আজিজকে খাওয়ায়। ভাই বোন দুজনে দুজনকে ছেড়ে থাকতে পারে না একদিনও। এভাবেই চলতে চলতে কোন ফাঁকে যে দুজনে বড় হয়ে গেল বুঝতে পারে না কেউই। বোঝে যেদিন রাতে খানা খাওয়ার সময় আজিজের সওদাগর আব্বা বেটাকে বলে, শোনো, আমি আর তোমার আম্মি ঠিক করেছি আগামী জুম্মাবারে তোমার শাদী দেব। সর্বনাশ! শাদী? কার সঙ্গে?
আজিজার সঙ্গে। ওর আব্বা মানে আমার ভাই যখন মারা যায় তখন তেমনটাই বলে গেছিল আমাকে। আমারও ইচ্ছে তেমনই ছিল বরাবর, আর তোমার আম্মিরও। কিন্তু যাকে নিজের বোন মেনে এসেছে এতদিন, তাকে এক লহমায় বিবি বলে মেনে নেবে কি করে আজিজ? ওসব নিয়ে ভেবো না, বরং ভাবো ব্যাপারটা একদিকে ভালোই হলো। সংসারে বাইরের কেউ এসে জুড়ে বসলো না, আবার ঘরের মেয়ে ঘরেই থাকলো। তুমি বরং তোমার ইয়ার দোস্তদের খবর দাও, আগামী জুম্মাবারে সন্ধ্যাবেলা তোমাদের শাদী হবে। ওদিন রাতে দাওয়াত দাও তাদের। এদিকে আত্মীয় স্বজন পাড়াপড়শিদের আমি দাওয়াত দিচ্ছি। আজিজ আর কি করে, আব্বার কথার ওপর তো আর কথা হয় না। সুতরাং সে তার ইয়ার দোস্তের সকলকে নিমন্ত্রণ করে। জুম্মা বাড়ির সকালবেলা নামাজ আদা করে বেশ ফুরফুরে মেজাজে এসে বসে বারান্দায়। একবার ঝালিয়ে নেয় সব ইয়ার দোস্তের ঠিকঠাক দাওয়াত দেওয়া হয়েছে কিনা। এই যা, ফজলকে তো বলা হয়নি। ফজল মিয়া আজিজের জিগরি দোস্ত। আজিজ দাওয়াত শুরু করবে ভেবেছিল ফজলকে দিয়ে, কিন্তু তার বাড়ি গিয়ে দেখে সে নেই। পড়শিদের কাছে খবর নিয়ে জানে যে ফজল গেছে তার সম্বন্ধীর বাড়ি। জুম্মা বাড়ির আগেই ফিরে আসবে। মনে হয় ফিরে এসেছে এতদিনে। যাই, তাড়াতাড়ি গিয়ে ওকে দাওয়াতটা দিই। আজিজ পথে নামে ফজলকে দাওয়াত জানাতে, কিন্তু তখন গরমকাল। একটু বেলা হলেই এত গরম পড়ে যে বাইরে বেরোনো দায়। একেবারে চাঁদি ফেটে যাওয়ার জোগাড়। এর মধ্যে বাইরে বেরোতে আছে। উফ, কি গরম! কি কুক্ষণেই যে বেরোলাম, কিন্তু না বেরিয়েও তো উপায় ছিল না। ফজলকে আগে না জানালে সে আসবে কি করে? এদিকে তো আর সময় নেই, আজ সন্ধেবেলায় শাদী। তাই বলে তো আর তার জন্য দিনের তাপ কমবে না। যত বেলা গড়াতে থাকে রোদের তাপ তত বাড়তে থাকে। একসময় আগুনের হুলকার মতো লু বইতে শুরু করে। গরম হাওয়া চোখে মুখে জ্বালা ধরায়। না, আর পারা যাচ্ছে না। এবার জানটাই না বেরিয়ে যায়। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। ওই বাগানটায় ঢুকে একটু বসি। ওর ফোয়ারার পানিটা বেশ ঠান্ডা। পানি খেয়ে গাছের ছায়া একটু জিরিয়ে নিই। রোদটা একটু পড়লে বরং ফজলের বাড়ি যাব। আর চাই কি, সঙ্গে করে ওকে নিয়েই চলে আসবো। আজিজ বাগানে ঢুকে ফোয়ারার পানিতে তেষ্টা মিটিয়ে একটু ছাওয়া দেখে বসে। হঠাৎ একটা শব্দে চমকে ওঠে সে। মনে হয় যেন কিছু একটা এসে পড়ল তার পাশে। ফিরে দেখে একটা লাল রুমাল। রুমাল? রুমালে বাঁধা একটা ঢিল। রুমালটা তুলে ঢিলটা খুলতেই দেখে তার মধ্যে কিছু লেখা। পথ হারাবে আমার সঙ্গে কোনো এক অচেনা পথে, চেনা জানার বাইরে, দূরে কোথাও। এমন কথার অর্থ বুঝতে পারে না আজিজ। চোখ তুলে এদিক ওদিক চাইতেই দেখে সামনের একটা বাড়ির একটা জানলা খোলা। সেখানে বসে আছে এক পরমা সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ! তাকে দেখে আজিজ বাকি সব ভুলে যায়। ভুলে যায় তার দোস্তকে নিমন্ত্রণ করার কথা, ভুলে যায় তার শাদীর কথা, এমনকি খিদে তেষ্টারও কথা আর মনে থাকে না তার। সে চেয়ে থাকে সেই সুন্দরীর দিকে। সুন্দরী প্রথমে নিজের তর্জনীটা ঠোঁটে রাখে, তারপর দু হাত রাখে নিজের বুকের মাঝে। এর মানে কি? ও নিশ্চয়ই আমায় কিছু বলছে, কিন্তু কি বলছে বুঝতে পারে না আজিজ। সে শুধু চেয়ে থাকে সুন্দরীর দিকে। সুন্দরী উত্তরের আশায় অপেক্ষা করে কিছুক্ষণ, কিন্তু উত্তর দেবে কি করে আজিজ? আগে তো প্রশ্নটা বুঝতে হবে। সে তো সেটা বুঝতেই পারেনি। সুতরাং হতাশ হয়ে একসময় সেই সুন্দরী জানলা বন্ধ করে দেয়। আজিজ কিন্তু নড়ে না। ও নিশ্চয়ই আবার আসবে জানলায়, আবার জানলা খুলবে। আর একটু দেখি, যদি আমি চলে যাওয়ার পর জানলা খোলে, আমাকে না দেখতে পেয়ে যদি ও দুঃখ পায়। আর একটু একটু করে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত হয়ে যায়। তবু জানলা আর খোলে না। এই রে, আজ তো আমার শাদী ছিল। তখন বেশ রাত। শহর প্রায় ডুবে গেছে ঘুমের গভীরে। হঠাৎ খেয়াল হয় আজিজের। সে পড়ি কি মরি করে ছোটে বাড়ির দিকে।
কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মেহমান, কাজী, ইয়ার দোস্ত সবাই ফিরে গেছে। এতক্ষণ কোথায় ছিলে? বাড়িতে পা রাখতেই প্রথম প্রশ্নটা আসে সওদাগর আব্বার কাছ থেকে। বাড়ির উঠোনে পায়চারি করছিল সে। আজিজকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ে। আজিজ একবার আব্বার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে কপালে দুঃখ আছে। আব্বার মুখটা থমথমে। সে মাথা নিচু করে দাঁড়ায় তার আব্বার সামনে। আব্বার প্রশ্নের উত্তরে সে বলে, মানে আব্বা, আমি আসলে ওই জহুরি পাড়ার বাগানে। বাগানে? বাগানে কি করছিলে এতক্ষণ? কি করছিল সেটা কি আর বলতে পারে আজিজ তার আব্বাকে? ঘুমিয়ে পড়ার অজুহাতে শেষ রক্ষা হয় কোনো মতে, কিন্তু আজিজার সাথে শাদিটা ভেস্তে যায়। অবাক হওয়ার কিচ্ছু নেই বেটা, তুমি ঠিকই শুনেছ। এই শাদি আমি বাতিল করলাম। শাদি করার মতো যোগ্যতা তোমার হয়নি। হ্যাঁ, যার কোনো দায়িত্ববোধ নেই সে কি বিবি সামলাবে? তোমার শাদি তুমি জানো, আর তুমি কি না সারা সন্ধেটা ওই বাগানে ঘুমিয়ে কাটিয়ে দিলে? পারলে কি করে? সুতরাং আজকের এই শাদি আমি বাতিল তো করলামই, এবং এও তোমায় বলে দিচ্ছি যে আজিজার বিয়ে তোমার সঙ্গে হবে না। ওর আব্বা মানে আমার ভাই অনেক ভরসা করে ওর দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল। তোমার মতো একটা কাণ্ডজ্ঞানহীন অপদার্থের সঙ্গে ওর বিয়ে দিয়ে আমি সেই দায়িত্বে অবহেলা করতে পারবো না। আজিজ তার আব্বাকে ভালো করে চেনে। একবার সে যদি কোনো কিছুতে না বলে তাহলে মৃত্যুও তাকে টলাতে পারবে না। সুতরাং আমি যতই কান্নাকাটি করুক, শেষ পর্যন্ত আজিজের আব্বা হুজুর মত বদলায় না। ক্লান্ত আজিজ নিজের ঘরে গিয়ে বসে। আজিজা তার জন্য খানা নিয়ে আসে। আজিজার দিকে মুখ তুলে তাকাতে পারে না আজিজ। একটা অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খায়। আজিজা খানা নিয়ে বসে আজিজের পাশে, জানতে চায়, কি হয়েছে ভাইয়া? সত্যি করে বলো। আমি জানি কিছু একটা হয়েছে তোমার, নইলে তুমি এমন করার ছেলে নও। আজিজাকে কোনোদিনও মিথ্যে বলেনি আজিজ, কোনোদিনও কিছু লুকায়নি, এবারও লুকায় না। আসলে ফজলকে দাওয়াত দেওয়া হয়নি। হ্যাঁ, সে তো জানি। ও বাড়ি ছিল না, তাই তো তুমি ওকে দাওয়াত দিতে বেরোলে সকাল সকাল। তারপর কিছুটা যেতেই মাথাটা কেমন চক্কর দিতে লাগলো, চোখে আঁধার নেমে এলো। আমি ওই জহুরি পাড়ার বাগানটায় ঢুকলাম একটু জিরিয়ে নিতে। আমি তখনই বলেছিলাম, পই পই করে বলেছিলাম, এই রোদে বেরিও না। শুনলে না তো? আরে তারপর কি হলো শোন না। আমি তো পানি খেয়ে একটা গাছের ছায়ায় বসলাম, একটু ঘুমানোর ইচ্ছে ছিল। হঠাৎ মনে হলো কি একটা যেন আসমান থেকে এসে পড়লো আমার পাশে। একটা হালকা শব্দও হলো। এবং তারপর কি কি হয় সব বলে আজিজাকে। ওই মেয়েটা ঠোঁটে নিজের তর্জনী ঠেকালো। হ্যাঁ, মানে তারপর বুকে দুহাত চেপে ধরলো। ওই আর কি। আর তুমি ভ্যাবলার মতো বসে রইলে। হ্যাঁ, মানে উত্তরে কিছু করলে না তুমি? কি আর করব, আসলে বুদ্ধু একটা, আস্ত বুদ্ধু। মানে 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 মেয়েটা ঠোঁটে আঙুল দিয়ে তোমাকে চুমু দিল, আর তুমি উত্তরে একটা কিছু করতে পারলে না। চুমু? বুকে হাত রেখে বোঝালো যে সে তোমাকে আপন করে নিতে চায়, আর তুমি বোকার মতো বসে রইলে। আমাকে? হবে না, হবে না, বুঝলে? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। একেবারে ডাহা বলদ একটা। এমন সুযোগ ছাড়তে আছে? ছি ছি, তোমার জন্য আমার লজ্জা হচ্ছে। এই তুই থাম তো, এক গাঁটটা মারবো। যত সব উল্টোপাল্টা কথা। গাঁটটা নিজের মাথায় মারো, তাতে যদি একটু বুদ্ধি খোলে। বুদ্ধিটা একেবারে জমে পাথর হয়ে গেছে তোমার। গাঁটটা মেরে মেরে ওটাকে একটু তরল করো, বুঝলে? নইলে এইসব প্যার মহব্বত কিচ্ছু করতে পারবে না। কে এলো রে আমার? তুই যেন কত বুঝিস প্যার মহব্বতের। সে আর তুমি কি বুঝবে ভাইয়া আমার মনের কথা? যাই হোক, আমার কথা ছাড়ো। এখন বলো, এবার কি করবে? কি করব? কাল সকালে, না না সকালে নয়, সকালে বড্ড গরম। কাল বিকেলে আবার তুমি যাবে ওই বাগানে। ওই যেখানে বসেছিলে সেখানেই বসে থাকবে। আজিজার কথা মতো আজিজ পরদিন আবার গিয়ে বসে সেই বাগানে। চেয়ে থাকে সে জানলার দিকে। জানলা বন্ধ।
সময় বয়ে চলে। জানলার দিকে চেয়ে থেকে থেকে চোখ ব্যথা হয়ে যায় তার। তবুও সে জানলা খোলে না। তাহলে মনে হয় আজ আর জানলা খুলবে না। কিন্তু না, হঠাৎ সে জানলা খুলে যায়। জানলায় দাঁড়িয়ে সেই সুন্দরী। আজিজ লক্ষ্য করে তার এক হাতে একটা রুমাল, অন্য হাতে একটা ছোট্ট আয়না। সে আজিজকে দেখিয়ে দেখিয়ে হাতের রুমালটা 3 বার ভাঁজ করে আর খোলে। তারপর রুমালটা উপরে নিচে করে নাড়ায়, সেটাও 3 বার। তারপর আয়না দিয়ে 3 বার আজিজের মুখে আলো ফেলে এবং তারপর জামার আস্তিন গোটাতে গোটাতে একেবারে কাঁধ পর্যন্ত তুলে ফেলে। হায় আল্লাহ, কি সুন্দর হাতগুলো, কি ফর্সা। আর শেষে আবার হাতের 5টা আঙুল দেখিয়ে চেপে ধরে বুকের মাঝে। বুকের মাঝে চেপে ধরেছিল? একদম বুকের ঠিক মাঝখানে। আচ্ছা, এর মানে কি রে বেহেন? আচ্ছা ভাইয়া, ওই মহল্লায় কোনো কাপড় রং করার দোকান আছে? আছে তো, সামনেই আছে। কেন? বুঝেছি। কি বুঝেছিস? 5 দিন, বুঝলে? 5 দিন পরে। 5 দিন পরে কি? ওই কাপড় রং করার দোকানটাই নজর রাখো, ও তোমাকে নিজের হৃদয়ের কথা বলবে। 5 দিন? কেন 5 দিন কেন? এই 5 দিনে আমি মরে যাই যদি? মরো না কেন, কে বারণ করেছে? আজিজের এই 5 দিন যেন কাটতেই চায় না। খাওয়া নেই, ঘুম নেই, চোখ মুখ একেবারে শুকিয়ে যায় তার। এইভাবে তুমি তার মনের কথা জানতে যাবে? সে তোমাকে চিনতেই পারবে না। তাহলে আমি এখন কি করি বল দেখি? কেন? খাও দাও, মস্তি করো, আনন্দে থাকো, তবেই না গালে চিকনাই ধরবে। বললে কি আর আনন্দে থাকা যায়? থাকতে পারে না আজিজ। সব সময় একটা দুশ্চিন্তা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আচ্ছা, সে আমাকে কি বলবে? আমাকে পছন্দ করবে তো? আচ্ছা, সে আসবে তো? সে যদি না আসে, যদি আমাকে ভালো না বাসে? শেষে 5 দিন পরে কাপড় রাঙানোর দোকানের সামনে গিয়ে আজিজ দেখে দোকানটা বন্ধ। এ কি, বন্ধ কেন? আজ শনিবার, তাই কি বন্ধ? তাহলে আমি কি করব এখন? ফিরে যাব? ফিরে যেতে পারে না আজিজ। সে দোকানটার সামনের সিঁড়িতে বসে পড়ে। সময় আবার বই চলে নিজের খেয়ালে। রাত নামে, সারা শহর ঘুমিয়ে পড়ে, কিন্তু সে আর আসে না। অনেক রাতে বাড়ি ফেরে আজিজ। বড় চাচা জেগে যাবে, আস্তে, একদম পা টিপে টিপে এসো। আজিজকে দরজা খুলে দেয় আজিজা। দুজনে পা টিপে টিপে আজিজের ঘরে ঢোকে। ঘরের দরজা বন্ধ করে আজিজা ঘুরে দাঁড়ায়। সরাসরি আজিজের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এবার বলো, কেমন দেখলে তাকে? ধুর, আর দেখা, সে এলে তো দেখব। সে কি, সে আসেইনি? না রে, ও বোধহয় আমাকে ভালোবাসে না। হতেই পারে না ভাইয়া। যদি তেমন হতো তাহলে ও তোমাকে ওই ইশারাগুলো করতো না। হয়তো আমাকে নিয়ে মশকরা করছে। প্রথমেই এত ভেঙে পড়ছো কেন ভাইয়া? হতেও তো পারে ও তোমার পরীক্ষা নিচ্ছে, দেখতে চাইছে তোমার ধৈর্য আছে কিনা। প্যার মহাব্বতে এমন বহু পরীক্ষা দিতে হয়, বুঝেছো? তাহলে আমি এখন কি করব? আবার যাব ওই দোকানের সামনে? দোকানের সামনে নয়, তুমি বিকেলবেলা আবার ওই বাগানে গিয়ে বসবে, তাকিয়ে থাকবে ওই জানলার দিকে। পরদিন বিকেল হতেই আজিজ পৌঁছে যায় বাগানে। আবার সে তাকিয়ে থাকে জানলার দিকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার জানলা খোলে। আবার এসে দাঁড়ায় সেই সুন্দরী। আজিজ স্পষ্ট দেখতে পায় সেই সুন্দরী একে একে একটা বটুয়া, একটা আয়না, একটা লণ্ঠন আর একতোড়া ফুল এনে রাখে জানলায়। তারপর বটুয়ার মধ্যে আয়নাটা ভরে নিজের পিছন দিকে ছুঁড়ে ফেলে। হাত দিয়ে নিজের চুলগুলো এলোমেলো করে মুখের উপর এনে ফেলে। তারপর ফুলের তোড়ার মধ্যে লণ্ঠনটাকে বসিয়ে দেয়। সংকেত দেওয়া শেষ করেই আবার জানলা বন্ধ করে দেয় সুন্দরী। এর মানে কি রে বোন? সংকেত জেনে আর অপেক্ষা করে না আজিজ। অপেক্ষা করে লাভও নেই, বরং সংকেতের অর্থটা জানাটা বেশি জরুরি। সুতরাং সে ছুটে বাড়ি ফিরেই আজিজাকে নিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। ঘরের দরজা বন্ধ করে জিজ্ঞেস করে সংকেতের মানে। আয়নাটা বটুয়ার মধ্যে ভরে পিছনে ফেলে দেওয়ার অর্থ
দিন শেষ হলে যখন রাত্রি নেমে আসবে, কালো চুলগুলো এলোমেলো করে ফর্সা মুখটা ঢাকার অর্থ ওই একই। সূর্যের আলো যখন অন্ধকারে ঢেকে যাবে, ফুলের তোড়া অর্থাৎ ফুলের বাগানে মানে ওই বাগিচায় যাবে তুমি, আর লণ্ঠন দিয়ে বোঝাতে চেয়েছে একটা আলো দেখতে পাবে। সেই আলো অনুসরণ করে গেলেই তুমি তোমার ভালোবাসার দেখা পাবে। সাব্বাস, এই না হলে আমার বেহেন। কিন্তু ও সত্যি আমাকে দেখা দেবে তোর এবার? এতদিন তো তোর কথা মতো চলে কিছুই হলো না। কিছুই হয়নি কি করে বলছো ভাইয়া? তেমন হলে ও তোমায় সংকেত দেওয়া বন্ধ করে দিত। ও সংকেত দিচ্ছে মানে নিশ্চয়ই আমি ঠিকঠাক বলছি তোমায়। কিন্তু আমার যে আর তর সইছে না রে বেহেন। আচ্ছা, ও কবে দেখা দেবে কিছু বলেছে? না, সেটা বলেনি। হয়তো দেখো কালই। কালই? পরের দিন বিকেলের বেশ আগেই আজিজ পৌঁছে যায় বাগানে। ধীরে ধীরে সন্ধে নামে, তারপর আসে রাত। শহরের কোলাহল থেমে যায়, তবুও আজিজ হাল ছাড়ে না। আজিজা তাকে বলে দিয়েছে বারবার, হাল ছাড়ো না ভাইয়া, ও তোমার পরীক্ষা নিচ্ছে। হঠাৎ একটা ঝোপের আড়ালে একটা চিরাগের আলো দেখে চমকে ওঠে আজিজ। তাহলে সে কি এসেছে? সে কি দেখা দেবে তাকে, নাকি আবার সে নেবে নতুন পরীক্ষা? সে চিরাগের আলো লক্ষ্য করে চলতে থাকে। আলো চলতে চলতে বাগান থেকে বেরিয়ে যায়। আজিজ ও এগিয়ে যায় সেই দিকে। চলতে চলতে আলো এসে দাঁড়ায় একটা ঘরে, অন্ধকার ঘর। হঠাৎ আলোটা নিভে যায়। এ কি? আলো কোথায়? কেউ আছো? হঠাৎ মাথার উপরে 100 আলোর একটা ঝাড়বাতি জ্বলে ওঠে। চমকে মুখ তুলে দেখে আজিজ। এটা হঠাৎ এভাবে জ্বলল কি করে? মণিমুক্ত বসানো ঝাড়বাতি নিঃশব্দে দুলতে থাকে তার মাথার উপর। ঝাড়বাতির আলোয় সে স্পষ্ট দেখতে পায় ঘরটাকে। ঘর জুড়ে পাতা পারস্যের পুরু গালিচা, চারদিকে ছড়িয়ে নানা বাদ্যযন্ত্র, সামনে সাজানো এলাহি খানাপিনা। কিন্তু ঘরে কেউ নেই কেন? কোথায় সব? আমাকে যে নিয়ে এলো সেই বা কোথায়? শূন্য ঘরে গালিচার উপরে বসে আজিজ। সামনে অত খানাপিনা দেখে লোভ সামলাতে পারে না আর, গোগ্রাসে সব ফাঁকা করে দেয়। কিন্তু সে কোথায়? আসবে আসবে, সে নিশ্চয়ই আসবে। আশায় আশায় বুক বেঁধে বসে থাকে আজিজ। ঘুমে চোখ জড়িয়ে আসে তার, ঢলে পড়ে বারবার, আবার উঠে সোজা হয়ে বসে। চোখ টেনে খুলে রাখে কষ্ট করে, তবু সে আসে না। আচ্ছা, এই সুন্দরী কি সত্যিই কোনো সুন্দরী? মানে আমি বলতে চাইছি রক্ত মাংসের মানুষ, নাকি সে মায়া? মায়া মানে কি হুজুর? আপা, মায়া এই শব্দটার মানে যে দুটো হয়। এই যে তোমাদের ঘরেই আমাকে সুলতান রাখেন, এ তো মায়াই। আবার মায়া মানে যে শুধু দোয়া নয়, মেহেরবানিও নয়। মায়া মানে জাদু, চমৎকার। কোনটা ঠিক? ও দিদি যান, ইস, তুমি যে সুলতানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছো দেখছি। সে কি আর বেগম শেহরাজাদ বলবেন আজ? সময় যে শেষ, সে তিনি আজ আর বলবেন না। আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। দেখা যাক কি হয় কাহানি। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, খলিফা, সুদীপ্ত ঘোষ, জফর, রামস্বরূপ গাঙ্গুলি, আবু, অভিজিৎ বিশ্বাস, হাকিম, শেখর, মসরুর, অর্ঘ্যমাল্য মাইতি, উজির, ইন্দ্রনীল ভাদুড়ী, তাজ, সায়ন্তন ঘোষ, আজিজ, আর্য জানা, আজিজা, অধ্যায় সাহা, আব্বা, পার্থ রয়, দুনিয়া, আম্রপালি ঘোষ মিত্র, আব্বু রাম্মি,
গার্গীহর চট্টোপাধ্যায়, সুলতান সুলেমান শাহরাম্মি, সঙ্গীতা গাঙ্গুলি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।